ও হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস থেকে পড়তে শুরু করব। ঠিক আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস থেকে আমরা শুরু করব। আজকে বলতে পারিস প্রপার ভাবে চ্যাপ্টারটা, না যে প্রপার চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা আজকে শুরু করতে চলেছি। ঠিক আছে, চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আজকে আমরা শুরু করতে চলেছি, সেটা তোরা বলতে পারিস। আমরা শুরু করতে চলেছি কাইনেটিক থিওরি। ঠিক আছে, এবার প্রথমেই আমি আগে বলি, থিওরি মানে তোরা বুঝিস থিওরি? হোয়াট ইজ থিওরি? কেউ বলতে পারবি? হোয়াট ইজ থিওরি? কোনো কিছুকে এক্সপ্লেন করা, মানে কোনো যে আইডিয়া গুলো দেওয়া আছে সেগুলোকে এক্সপ্লেন করা। হ্যাঁ, বলা যায় এইভাবে। আর হ্যাঁ, কিছুটা তো ঠিকই বলেছিস, ভুল বলিস না। তোদের এমনি বায়োলজিতে কোনো থিওরি আছে কি এরকম? আমি জানি না বায়োলজি কোনো থিওরি আছে কিনা। এরকম থিওরি পড়িস তোরা কিছু? আমি ঠিক জানি না যে যদি আছে কি আছে না, আমার তো কোনো জ্ঞান নেই বায়োলজি, বাট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এগুলোতে দেখতে পাবি প্রচুর এরকম থিওরি আছে। কেন থাকে থিওরি আমি একটু বলে দিই। দেখ, কোনো একটা ন্যাচারাল ফেনোমেনা আছে, আমার কাছে কিছু একটা ঘটে চলেছে নেচারে। এবার সেটাকে আমাদেরকে এক্সপ্লেন করতে হবে, কিন্তু আমরা একটা অ্যাটমের কি হচ্ছে না হচ্ছে সেটা তো আর চোখে দেখতে পাই না। তখন আমরা কি করি, আমাদের ইমাজিনেশন, যেটা ভগবান আমাদের সব থেকে পাওয়ারফুল যে অস্ত্রটা দিয়েছে সেটা হচ্ছে ইমাজিনেশন। আমরা ইমাজিনেশনের দ্বারস্থ হই এবং ইমাজিনেশনকে জিজ্ঞেস করি যে কি হতে পারে গো ওখানে, কি হতে পারে। তখন আমাদের মাথা আমাদেরকে একটা থিওরি দেয় যে এরকম এরকম হতে পারে। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি করি, এবার মানুষের মাথা সবসময় বলে যে যা ইচ্ছে চিন্তা হতে পারে, সেটা করলেও আবার হবে না। তখন আমরা চলে যাই লজিকের কাছে। লজিক কে? লজিক হচ্ছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সকে বলি তাহলে একটা কাজ করো, আমি এরকম এরকম আমাকে ইমাজিনেশন আমাকে বলেছে, তুমি একটু দেখো তো যে এটা সত্যিকারে হতে পারে কি পারে না। তখন ম্যাথামেটিক্স আবার কি করে, ওই জিনিসটাকে সলভ করার চেষ্টা করে ম্যাথামেটিক্যালি, যে এই জিনিসগুলো পসিবল। এবার যদি দেখা যায় ইমাজিনেশন যা বলছে আর ম্যাথামেটিক্সও বলছে তাই হচ্ছে, তাহলে হয়ে যাবে থিওরি। বলতে পারলাম না পারলাম না? পেরেছি? বুঝলাম। এটাকেই বলে থিওরি। তাহলে ইমাজিনেশন আর ম্যাথমেটিক্স এর একটা কম্বিনেশন হচ্ছে থিওরি। তাহলে এই কায়োডিক থিওরি অফ গ্যাসেস এর, এবার যে কোনো থিওরি পড়ার সময় ফিজিক্যাল সায়েন্সেস এ, ঠিক আছে, পরবর্তীকালে তোরা যদি আম, কেউ ইসে নিয়ে কাজ করিস, কি বলে ওটাকে, মাইক্রোবিয়াল ক্যাটালিসিস, ঠিক আছে, মাইক্রোবিয়াল ক্যাটালিসিস নিয়ে কাজ করিস, তখন তোকে প্রচুর থিওরি পড়তে হবে। হ্যাঁ, মাইক্রোবিয়াল ক্যাটালিসিস এটা হচ্ছে মলিকুলার বায়োলজির একটা বিশাল বড় পার্ট। মাইক্রোবিয়াল বায়োলজিস, সরি, ক্যাটালিসিস। ঠিক আছে, তো যে কোনো থিওরি পড়ার আগে থিওরিটাকে তিনটে কোয়েশ্চেন করবি। কি কোয়েশ্চেন? হোয়াট, আমরা এই থিওরিতে কি কি পড়বো, হোয়াট কিসের ব্যাপারে থিওরি, ওয়াই কেন পড়বো থিওরিটা, আর লাস্ট কোয়েশ্চেন করবি হাউ, তুমি কিভাবে পড়লে আমরা বুঝতে পারবো। তাহলে তিনটে কোয়েশ্চেন যে কোনো থিওরিকে করা উচিত। হোয়াট, এই জিনিসটা কি, ওয়াই, আমাদের কেন দরকার কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, আর হাউ, আমরা কিভাবে পড়বো জিনিসটা। আচ্ছা, এবার আগে এই হোয়াটের উত্তরটা আমি দিই। দেখ, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস শর্ট ফর্মে তো বলে দেয় পুরো কথাটা কি। কাইনেটিক মলিকিউলার থিওরি অফ গ্যাসেস। ঠিক আছে,
এবার কাইনেটিক মিন্স কি? কাইনেটিক্স মিন্স স্পিড। কাইনেটিক্স মিন স্পিড। অন্য কালি দিয়ে লিখি। কাইনেটিক্স মিন স্পিড। ভালো কথা। মলিকিউলার, মলিকুলার মিন্স মলিকিউল, ঠিক আছে, মলিকুলের কথা বলছি। থিওরি মিন্স এইমাত্র বুঝিয়ে, থিওরি মিন্স এক্সপ্লেনেশন অন দ্য বেসিস অফ সাম পস্টুলেট। পস্টুলেটস মিন্স সাম আমাদের কিছু জিনিস ধরে নিতে হয়। এক্সপ্লেনেশন অন বেসিস অফ সাম পস্টুলেটস। এই এক্সপ্লেনেশন পার্টটা হচ্ছে ম্যাথামেটিক্স, আর পস্টুলেটের পার্টটা হচ্ছে আমাদের ইমাজিনেশন, ঠিক আছে। অফ কার? গ্যাসেস। এবার গ্যাসেস এর আমরা গ্যাস তো আমরা কিভাবে একটা গ্যাসের প্রপার্টি আমরা কি কি দিয়ে ডিফাইন করি? তার প্রেসার, ভলিউম, নাম্বার অফ মোলস অ্যান্ড টেম্পারেচার। প্রেসার, ভলিউম, নাম্বার অফ মোলস অ্যান্ড টেম্পারেচার, এই ফ্যাক্টর দিয়ে আমরা একটা গ্যাসকে ডিফাইন করতে পারি। আমরা আগেরবারও দেখেছি পিভি ইজ ইকুয়াল টু এ না, ঠিক আছে। আইডিয়াল গ্যাস ইকুয়েশনে দেখেছি আমরা, এটা হচ্ছে কি আইডিয়াল গ্যাস ইকুয়েশন। ভালো কথা, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, এই লাইনটা দেখতে বলতে পারি কিনা, এই লাইনটা আমরা বলতে পারি। দুটো লাইন লিখেছি। KMT, Carnegie molecular theory of gases, is the theory that explains behavior of gas with variations of PVNT। মানে কি? আমরা বিহেভিয়ার অফ গ্যাসকে এক্সপ্লেন করব কার মাধ্যমে? পিভিএনটি মানে এই যে প্রপার্টি গুলো ছিল, পি মানে প্রেসার, ভি মানে ভলিউম, এন মানে মোলস এন্ড টি মানে টেম্পারেচার, এদের ভেরিয়েশনের মাধ্যমে, মানে এদেরকে চেঞ্জ করে করে, কাউকে কনস্ট্যান্ট রাখবো, এগুলোকে চেঞ্জ করব, এরকম করে করে আমরা কি করব? বিহেভিয়ার অফ গ্যাসকে বোঝার চেষ্টা করব, অ্যান্ড রিলেটিং উইথ স্পিড অ্যান্ড উইথ মোশন অফ দ্য মলিকিউল। অ্যান্ড তারপরে সেই প্রপার্টি গুলোকে কার সাথে রিলেট করার চেষ্টা করব? সেই গ্যাসের মলিকিউল গুলোর স্পিড অ্যান্ড মোশন এর সাথে রিলেট করার চেষ্টা করব। আমি কি বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ না না উত্তর বল। হ্যাঁ, বুঝলাম। বুঝতে পেরেছি? বাকিটা বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে কাইনেটিক মলিকিউলার থিওরি and theory that explain PVNT variation by relating that PVNT with motion of the molecule। বেসিক্যালি ওপরের কথাটাই নিচে আরেকবার আমি আর একটু অন্য ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। তার মানে কাইনেটিক মলিকুলার থিওরি আমাদের কি করবে, এই পিভিএনটি যেগুলো ফ্যাক্টর গুলো, এদেরকে মোশন অফ দ্য মলিকিউল মানে মলিকিউল কিভাবে মুভ করছে সেইটার সাথে রিলেট করার চেষ্টা করবে। ভালো কথা, ঠিক আছে। তাহলে হোয়াট হয়ে গেল, এবার হচ্ছে ওয়াই, কেন দরকার? ইট হেল্পস টু এক্সপ্লেন এক্সপেরিমেন্টাল ভেরিয়েশনস। এক্সপেরিমেন্টের সময় কিছু আমরা রেজাল্ট পাচ্ছিলাম, সেটাকে এক্সপ্লেন করার জন্য আমাদের এই থিওরিটা দরকার ছিল। হাউ KMT explain things? Since it is a theory, so it is based on postulates. খুব ইম্পর্টেন্ট। এটাকে স্টাডি করতে গেলে সবার আগে আমাকে কিছু পস্টিউলেট বুঝে নিতে হবে। তাহলে আগে একটু বলে দিই হোয়াট ইজ পস্টিউলেট। আমি বলেছিলাম পস্টিউলেট ইজ আওয়ার ইমাজিনেশন। পস্টিউলেট ইজ আওয়ার ইমাজিনেশন। হ্যাঁ, এবার আমি আরেকটা কথা বলি, কেউ বোকার মতো যে কোনো কিছু ইমাজিনেশন করলে কিন্তু হবে না। আমি যা একটা তাই ইমাজিনেশন করে নিলাম, আরে বাবা, তাহলে হবে না। আমাকে কিছু চিন্তা ভাবনা, এটা প্রপার ভাবনা চিন্তা করে ইমাজিনেশন গুলো করতে হয়, যে হ্যাঁ আমি এই জিনিসগুলো এখানে কনসিডার করব, এই জিনিসগুলো আমি এখানে কনসিডার করব না, ঠিক আছে। তো এরকম কাইনেটিক থিওরি অফ গ্যাসেস বোঝার জন্য আমাকে কিছু তিনটে পস্টিউলেটস, ঠিক আছে, কি করতে হবে? তিনটে পস্টিউলেট একটু তাহলে দেখতে হবে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস বোঝার জন্য। পস্টুলেট নাম্বার 1 কি বলছে? বলছে অ্যাকর্ডিং টু থিওরি অল গ্যাস মলিকিউল, খুব ইম্পর্টেন্ট, অল গ্যাস মলিকিউলস
are made up of small size atoms and all are identical with respect to shape, size, mass. খুব ইম্পর্টেন্ট। বলছে যে কোনো গ্যাস মলিকুল, সব গ্যাস মলিকুল এই একই রকম দেখতে, এরকম এক একটা অ্যাটমের মতো, ঠিক আছে, এক একটা অ্যাটমের মতো, এবং তাদের শেপ, সাইজ, মাস সবকিছু আইডেন্টিক্যাল। ঠিক আছে, তাদের শেপ, সাইজ, মাস সবকিছু কি হবে? আইডেন্টিক্যাল হবে। বলতে পারলাম না? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, postulate 2 কি বলছে? Volume of one gas molecule is negligible as compared to total volume of the gas. Obviously বলছে একটা মলিকিউলের যদি তুমি ভলিউম দেখো, আর পুরো যতটা বাক্স জুড়ে যতটা গ্যাস মলিকিউল ছড়িয়ে আছে তার ভলিউম দেখো, তার তুলনায় ওই একটা গ্যাস মলিকিউলের ভলিউম কি হবে? নেগলিজিবল। একটা গ্যাস মলিকিউলের ভলিউম আমরা নেগলিজিবল ধরবো। এটাও বোঝা গেছে না যায়নি? বল। হ্যাঁ আরে বাবা, একটা ছোট্ট গ্যাস মলিকিউল, ঠিক আছে, তো ওর যা ভলিউম হবে তার রেসপেক্টে পুরো একটা কন্টেনারের ভলিউম কি হবে? ওটা তো নেগলিজিবলই হবে। বুঝতে পারছি না? হ্যাঁ বুঝলাম। ছোটটাকে নেগলিজিবল ধরে নেবো। পস্টুলেট কি বলছে? কি বলছে? all gas molecules are in random motion. এটা আরো ইম্পর্টেন্ট। হোয়াট ইজ র্যান্ডম মোশন? র্যান্ডম মোশনকে আগে তোদেরকে একটু ইমাজিন করাই। ধরো একটা ঘর আছে, আমাদের কাছে একটা ঘর আছে। এবার তোদের কি করলাম, আমি 4-5টা বন্ধুকে নিলাম, তাদের চোখে একদম ভালো করে কাপড় বেঁধে দিলাম চোখের মধ্যে, যাতে তারা কিচ্ছু দেখতে না পায়। ঠিক আছে, এরকম ভাবে কাপড় বেঁধে দিলাম। তারপর তাদের সবাইকে নিয়ে একটা ঘরের মধ্যে চলে গেল। এবার বললাম তোরা দৌড়া। তাহলে তোরা তো র্যান্ডাম এদিক ওদিক দৌড়াবি, তোরা তো কোনো দিক খুঁজে পাচ্ছিস না, তোরা সবাই র্যান্ডাম এদিক ওদিক দৌড়াবি। ঠিক আছে, এবার র্যান্ডাম যখন তোরা একটা এদিক ওদিক দৌড়াবি, তোরা ইমাজিন করতো তোদের মধ্যে ধাক্কা লাগবে কি লাগবে না? হ্যাঁ লাগবে, বিকজ ডাইরেকশন নেই। কোনো ডাইরেকশন নেই। যদি এবার ধর মানে এই একটা ঘর, এখানে এরকম ধর 4জনকে আমি বললাম দৌড়া, তাহলে এদিকে যাচ্ছে, এদিকে আসছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, যেদিকে খুশি যেতে পারে। ঠিক আছে, তার মানে ধাক্কা লাগা হবেই। মানে ধাক্কা লাগাকে কি বলবো? কোলিশন। কোলিশন। তাহলে কি বলছে দেখ, বলছে র্যান্ডম মোশন যদি হয় তাহলে কোলিশন অকার্স। ঠিক আছে, তাহলে গ্যাস মলিকুলের কি আছে? র্যান্ডম মোশন, কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে তাদের মধ্যে কি হবে? কোলিশন। এবার কোলিশনও দু ধরনের হতে পারে, তোদেরও তাই। দেখ তোরা তোরা একে অপরের সাথে ধাক্কা খেতে পারিস, অথবা তোরা এই দেওয়ালে দেওয়ালেও তো ধাক্কা খেতে পারিস। একটা দেওয়ালে গিয়ে ধাক্কা খেলি, আবার এই দেওয়ালে ধাক্কা খেলি, আবার ফিরে এলি, আবার ওই হতে পারে, হতে পারে, হতে পারে। হতে পারে। তাহলে কোলিশন আমরা বলতে পারি ওয়াল অফ দ্য কন্টেনারের সাথে হতে পারে, আর একটা হতে পারে উইথ ইচ আদার। তাহলে দেখ ওয়াল অফ দ্য কন্টেনার কি বলছে? দিস লেডস টু দ্য প্রেসার ডেভেলপ। এটা দিয়েই তো আমরা সেই প্রেসারটা পাই, যে গ্যাসের প্রেসার কত আছে। তাহলে সেটা ওয়ালের সাথে যে মলিকুল গুলো ধাক্কা খাচ্ছে তারা একটা ফোর্স ক্রিয়েট করবে, তাই না? এই যে দেওয়ালে গিয়ে ধাক্কা খেলে একটা ফোর্স হবে, আর দেওয়ালের একটা এরিয়া আছে, আর প্রেসারের ফর্মুলা কি? ফোর্স পার ইউনিট এরিয়া, এফ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। ঠিক আছে, তাহলে তুই যে ফোর্সটা দিলি আর দেওয়ালের যে এরিয়াটা আছে সেখান দিয়ে তুই তাহলে কি পেয়ে যাবি? প্রেসারটা পেয়ে যাবি। তাহলে দিস লেড টু প্রেসার ডেভেলপ। As pressure is the parameter of the gas, we related to motion of the gas molecule. তাহলে as pressure আমরা
প্যারামিটার গুলো কি কি পড়েছি, পিভিএনটি, বারবার এটা বলে রাখছি, PVNT as the parameter. তাহলে PVNT এর মধ্যে the pressure is a parameter and we can relate it to the motion of the gas. তাহলে এখান দিয়ে একটা হয়ে গেল। আর কি ফার্স্টের দিকে KMT তে একটাকে ধরবো, কি ধরা হতো না, বাট পরে এটাকে নিয়ে থিওরিটাকে মডিফাই করা হলো। আচ্ছা এইটা প্রথমের দিকে মনে রাখতে হবে, ফার্স্ট একটা থিওরি ডেভেলপ হতেও প্রচুর টাইম লাগে, ঠিক আছে, এক্সপেরিমেন্টালিস্টদের তো টাইম লাগেই, থিওরি ডেভেলপ হতেও প্রচুর টাইম লাগে, এগুলো সব থিওরিটিক্যাল ফিজিসিস্টদের কাজ, ঠিক আছে, যদিও আমরা কেমিস্ট্রিতে পড়ি, বাট দিজ আর দ্য ওয়ার্কস অফ সাম থিওরিটিক্যাল ফিজিসিস্ট। হ্যাঁ, বাট একটা টাইপের পর গিয়ে থিওরি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব এক জায়গায় জড় হয়ে যায়, তখন আর আলাদা করা যায় না। হুম, তো এটা থিওরিটিক্যাল ফিজিসিস্টের কাজ। তো উনি বেসিক্যালি কি করেছে, প্রথম দিকে থিওরিটিক্যাল ফিজিসিস্টরা এটা ভাবেনি, ঠিক আছে, আর এটা তো একদল লোকের কাজ, এটা তো একা কেউ ডেভেলপ করেনি, পুরোটা অনেকে মিলে করেছে। তো প্রথম দিকে যারা সায়েন্টিস্ট ছিলেন তারা থিওরিটাতে এই কোলিশন উইথ ইচ আদারের কথাটা কনসিডারই করে, নিজেদের মধ্যেও যে কোলিশন হতে পারে। পরের দিকে এটাকে কনসিডার করে জিনিসটাকে আরো মডিফিকেশন করা হয়েছে অনেক ধরনের, ঠিক আছে, সেটা আমরা পরে দেখবো ওখানে। আচ্ছা, 4 নম্বর পস্টুলেট, এগুলো খুব সোজা সোজা পস্টুলেট, 4 নম্বর 5 নম্বর গুলো কি বলছে, দ্য গ্যাসেস ডু নট হ্যাভ ফোর্সেস বিটুইন দেম। দেখ এটা আগেও বলা হয়েছিল যে আইডিয়াল গ্যাসের নেচার কি, যে গ্যাসের মলিকুলের মধ্যে কোনো ইন্টারাকশন থাকা যাবে না, তার মানে দুটো গ্যাস মলিকুলের মধ্যে কোনো ফোর্সেস কাজ করবে না, সেটা রিপালসিভ ফোর্স হোক বা অ্যাট্রাকটিভ ফোর্স হোক। বলতে পারছি না বস, বলো বলো। হ্যালো। হ্যাঁ, বুঝলাম বুঝলাম। আচ্ছা বুঝেছিস, না তুই তো বল, দাঁড়া। আচ্ছা, এবার পস্টুলেট নাম্বার 5 কি বলছে, দ্য কোলিশন বিটুইন দ্য গ্যাস মলিকিউল আর পারফেক্টলি ইলাস্টিক। দেখাই যে এবার কি করা হলো, কনসিডার করা হলো, এতক্ষণ কনসিডার করা হচ্ছিল না, এই দুটো পস্টুলেট পরে অ্যাড করা হয়েছে, যখন আমরা কনসিডারেশনে এনেছি যে দুটো গ্যাস মলিকুলের মাঝখানে কোলিশন হতেই পারে, এদিক ওদিক দৌড়াচ্ছে। প্রথম দিকে কি হতো বলতো, প্রথম দিকে ভেবেই নেওয়া হতো গ্যাস মলিকুল গুলো এতই ছোট আর স্পেসটা এতই বড় যে ওরা কোনোদিনই নিজেদের মধ্যে কোলিশন করবে না, এরকম একটা ইমাজিনেশন ছিল। বুঝতে পারছি না, তাই জন্য এরকম এই দুটোকে আমরা কনসিডারই করিনি কোনো। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ম্যাথামেটিক্স আর এক্সপেরিমেন্ট, দেখ এবার থিওরিস্টরা কি করেছে, ম্যাথামেটিক্স বা চিন্তা ভাবনা করে নিয়েছে, এবার আসে এক্সপেরিমেন্টালিস্টদের কাছে। এই এক্সপেরিমেন্টালিস্টরা আরেক টাইপ অফ সায়েন্টিস্ট, এরা সারাদিন ল্যাবে বসে থাকে, ঠিক আছে, মাঝখানে মাঝখানে বাইরে গিয়ে একটু চা বিড়ি সিগারেট খেয়ে আসে, আবার ল্যাবে ঢুকে কাজ করে। হ্যাঁ, তো এই এক্সপেরিমেন্টারদের জীবনটা ওই ল্যাবেই কেটে যায়। তো তারা যখন এক্সপেরিমেন্ট করতে গেছে, বিভিন্নভাবে স্ট্রাকচার বানিয়ে বানিয়ে করতে গেছে, দেখছে এছাড়া অঙ্কে যা করে দিয়েছে এরা তাদের মিলছে না। বলছে আপনারা যা অঙ্ক করেছেন, আপনারা অঙ্কটার সাথে তো এক্সপেরিমেন্টাল মেলার কথা, তো সেটার রেজাল্ট মিলছে না কেন? বলছে তাহলে তো প্রবলেম, এক্সপেরিমেন্টাল রেজাল্ট আর থিওরিটিক্যাল রেজাল্ট যদি না মেলে তাহলে তো আমি প্রুফ করতে পারবো না থিওরিটা, থিওরিটা প্রুফই হবে না। তাহলে কি করব, তখন আবার দেখা হলো, আবার রিভিজিট করা হলো থিওরিটা,
তখন দেখা গেল যে দুটো গ্যাস মলিকুলের মধ্যেও কলিশন হতে পারে, এটাও কনসিডার করতে হবে। ঠিক আছে, আর তারপরে কি হলো, দ্য কলিশন বিটুইন দ্য গ্যাস মলিকুলস আর পারফেক্টলি ইলাস্টিক। এই ইলাস্টিক কথাটার অর্থ কি, এই পারফেক্টলি ইলাস্টিক বলছে এটার মানে যখন দুটো গ্যাস মলিকুল ধাক্কা খাবে তখন কোনো লস অফ এনার্জি হবে না, যত জোরে ধাক্কা খাবে তত জোরে ব্যাক করবে। মানে তুই আর আমি যদি ধাক্কা খাই, তোকে আমি যত জোরে ধাক্কা মারবো আমি তত জোরেই ব্যাক করে যাব, আর তুই যত আমায় জোরে ধাক্কা মারবি তুই তত জোরেই ব্যাক করে যাবি। বাট নর্মালি যদি থিওরিটিক্যালি দেখিস, বেসিক্যালি কি হয়, আমি যদি একটা ছোট জিনিসের সাথে একটা বড় জিনিসকে ধাক্কা দিই, তাহলে ছোট জিনিসটা কি হবে, বেশি ফোর্সের সাথে বেরিয়ে যায়, হয় কি হয় না? আর একটা হ্যাঁ ট্রাক, হয়, এটা কি তাই জন্যই যে গ্যাসের সাইজ গুলো সেম বলেছে? দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন, আই লাইক ইট। এবার এটার এক্সপেরিমেন্ট একটা তোরা নিজেরা করে দেখতে পারিস, একটু হাতে চোট ফোট লাগতেই পারে তুই, ঠিক আছে, তাই এক্সপেরিমেন্টটা করে দেখতে পারিস। ইটস নট অলওয়েজ ফর দ্যাট দ্য গ্যাসের সাইজ এর সেম। আমি তো এটাও জানি না প্রতিটা গ্যাস মলিকুলের ভেলোসিটি সেম কিনা, জানি না আমি। তাহলে তোদের কাজ করবি, এটা তোরা করবি না, তোদের ক্লাসের কোনো ছেলেদের দিয়ে করাবি। কি করাবি বলতো, দুটো ছেলে যাদের একটু সেম হাইট আছে, একটু সেম ওয়েট আছে, তাদের দুটোকে দাঁড় করাবি, বলবি তোরা দৌড়া, জোরে দৌড়ে আয়, একজন একটু আস্তে দৌড়াবে, একজন একটু জোরে দৌড়াবে, বলবি তাহলে তোরা ধাক্কা খা, তারপর রেজাল্টটা দেখ না কি হয়। ঠিক আছে, দেখবি যে বেশি জোরে দৌড়েছে সে ওই যে স্লো বডি, যেটা যেটা স্লো মুভ করছিল তাকে একটু ফাস্ট করে দিয়েছে, সে যখন পিছনে সরছে একটু ফাস্ট সরছে পিছনে। আর যে জোরে দৌড়ে এসছে তাকে স্লো বডিটা আরো স্লো করে দিচ্ছে। এই ঘটনাটাই ঘটবে, তুই দেখে নিস। বলতে পারছি না, পারছি না। হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, ভাই দুটো বল দিয়েও করতে হচ্ছে, একটা বল আস্তে গড়ালি, একটা বল জোরে গড়িয়ে দিলি, দেখবি যেটা স্লো বল ওটা একটু ফাস্ট ব্যাক করলো, আর যেটা ফাস্ট বল ছিল ওটা স্লো ব্যাক করলো। বলতে পারছি না, পারছি না। হ্যাঁ, বুঝলাম। তার মানে কি এখানে কিন্তু পারফেক্টলি ইলাস্টিক হচ্ছে না, এখানে পারফেক্টলি ইলাস্টিক হচ্ছে না, রিয়েল লাইফে কোনো কন্ডিশনই পারফেক্টলি ইলাস্টিক হয়, এটা মাথায় রাখ। রিয়েল লাইফে কোনো কলিশন পারফেক্টলি ইলাস্টিক হতেই পারে না, সেখানে কিছু না কিছু ট্রান্সফার মানে এনার্জি ট্রান্সফার হয়ে যায়। ওই জন্য দেখ স্লোটা ফাস্ট হয়ে যাচ্ছে, ফাস্টটা একটু স্লো হয়ে যাচ্ছে, কারণ ফাস্টের কাইনেটিক এনার্জিটা কাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, স্লো বডিটাকে, তাই জন্য স্লো বডিটার কাইনেটিক স্লোটা। এনার্জি বেড়ে যাচ্ছে আর ফাস্ট বডিটার কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে। তাই রিয়েল লাইফে কোনোদিন ইট ইজ নেভার পসিবল। তো সাইজ তুমি যতই সেম করে দাও, ইট ইজ নেভার পসিবল। কিন্তু আমরা এখানে থিওরি পড়ছি, থিওরিতে ইট ইজ পসিবল পারফেক্টলি ইলাস্টিক করা। আচ্ছা একটু ধর তো, বাবার ফোন করছে একবার, দাঁড়া। হ্যাঁ বাবা, হ্যাঁ বল। কটা দিয়ে কটা অবধি, কটা অবধি তোদের কটা দেখছি আমি যেতে পারি, যাবো। কোথায় কোথায় হচ্ছে, নারায়ণ ভবনে? কোন ফ্লোর? ও আচ্ছা, ঠিক আছে যাও। হুম, হ্যালো। বল। আচ্ছা, তাহলে বোঝা গেল যে পারফেক্টলি ইলাস্টিক কিন্তু কোনো কলিশনই হয় না। হ্যাঁ, দেখবি যখন এও এটা আরো এক্সাম্পল ভালো দেখা যায় কোথায় বলতো, এই যে দেখবি যখন, যদি ওরা হাসির কোনো কথা নয়, আমি দাঁত কাচ্ছি কেন জানি না, এই যে রাস্তাঘাটে যখন অ্যাক্সিডেন্ট হয়,
একটা বড় ট্রাক একটা ছোট গাড়িকে মেরেছে, দেখেছিস না? ট্রাকটার কি কিছু হয়? ট্রাকটার তো কিছু হয় না, একটু এদিক ওদিক হয়তো কেটে কুটে যায় ট্রাকটার, কিন্তু যে গাড়িটাকে ধাক্কা মারে সেই গাড়িটার কথা ভাব। ভেঙে যায়, মানে ফোর্স ওর অনেক বেশি থাকে। একদমই তাই। তখন ইলাস্টিক কলিশন তো হচ্ছে না, ঠিক আছে? কোনোদিনই পারফেক্টলি ইলাস্টিক কলিশন করাটা সম্ভব না। যদি, যদিও আমি তোকে বলে দিই, আমাদের অ্যাটমিক ওয়ার্ল্ডে, মানে ইফ ইউ আর ইন কোয়ান্টাম ওয়ার্ল্ড, কোয়ান্টাম ওয়ার্ল্ডে কিন্তু প্রচুর লোক চেষ্টা করছে একটা ইলাস্টিক কলিশন বানানো, ঠিক আছে? পারফেক্টলি ইলাস্টিক কলিশন বানানোর চেষ্টা করছে। এখন পারবে কিনা জানি না, বাট দে আর ট্রাইং। একটা সাইক্লোট্রনের মধ্যে দুটো পার্টিকেলকে নিয়ে হাই স্পিড ভেলোসিটিতে দুটোকে পাঠাচ্ছে, দুটোকে ধাক্কা মেরে দেখতে হবে যেটা কি হয়। চেষ্টা করছে এখন, কাজ চলছে ক্যালিফোর্নিয়ার, এরকম প্রচুর কাজ চলছে পৃথিবীতে। আচ্ছা, এরপরে পস্টুলেট 4, এই সরি 6, কি বলছে? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এটা তো সবাই জানে। কেন অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার কেন হয়, এটা কেউ আমাকে একটু বলতে পারবি? নিজের থেকে এক্সপ্লেন করে বলতে পারবি? চেষ্টা। কাইনেটিক এনার্জি তো মোশন, যদি আমাদের টেম্পারেচার বাড়ে তো একটা পার্টিকেলের মোশন তো বাড়বে, মানে। হ্যাঁ, সাব্বাস সাব্বাস সাব্বাস, এই ঠিক বলেছিস। তাহলে টেম্পারেচার বাড়লে একদমই ঠিক, মোশন বেড়ে যাবে, মোশন বাড়লে কাইনেটিক এনার্জি বাড়তে হবে। একদম ঠিক, একদম ঠিক। ঠিক আছে তাহলে, আচ্ছা, বাকিটা বুঝেছিস? হুম। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট কি বলছে, ইম্পর্টেন্ট একটা point। দেখ, তোদেরও ডেরিভেশন দরকার নেই, আমারও দরকার নেই, আমরা কেউ ডেরিভেশন পড়াশোনা করি না। ডিরেক্টলি কাইনেটিক গ্যাস ইকুয়েশনটা তুই যদি মনে রাখতে পারিস, মনে রেখে দে। কি বলছে? পিভি ইজ ইকুয়াল টু 1/3 এম এন ইউ বার হোল স্কোয়ার। কি মানে? পি মানে জানিস প্রেসার, ভি মানে জানিস ভলিউম, এম মানে জানিস মাস অফ ওয়ান মলিকিউল, একটা মলিকিউলের মাস। এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকিউল, ঠিক আছে? তাহলে এম ইন্টু এন করলে টোটাল মাস অফ দ্য মলিকুল তুই পেয়ে যাবে। আর ইউ বার, ইউ বার স্কোয়ার, এটা মিন রুট স্কোয়ার স্পিড, এটা মিন স্কোয়ার স্পিড, সরি, মিন স্কোয়ার স্পিড, এটা হচ্ছে মিন স্কোয়ার স্পিড, ঠিক আছে? যদিও এই কোয়েশ্চেন দিয়ে তোদের অঙ্ক দেবে না, আমাদেরও দিতে হবে। এবার দেখ এখানে কি করেছে, এই ইকুয়েশনটা দিয়ে, এই ইকুয়েশনটা দিয়ে আমাদের দুটো জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ মলিকিউল, একটা সেট অফ ফর্মুলাস পাওয়া যায়, এখান থেকে কোশ্চেন আসবে। আর এই রুট মিন স্কোয়ার স্পিড গুলো আমরা পেতে পারি বিভিন্ন। তাহলে সবার আগে আমরা এইটাকে করি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ মলিকিউল। এই ফর্মুলা গুলো দয়া করিয়া মুখস্থ করিতে হবে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসিবে, এটা আপনি জেনে রাখুন, দেবেই বলে, ঠিক আছে? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল ইজ ইকুয়াল টু, একটা মলিকিউলের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কত হয়? 3/2 কেবিটি। হোয়াট ইজ 3/2 কেবিটি? কেবি, টি তো জানিস টেম্পারেচার, হোয়াট ইজ কেবি? কেবি মিনস বোলজম্যান কনস্ট্যান্ট। এই বোলজম্যান কে ছিলেন? বোলজম্যান ছিলেন বিশাল বড় একজন সায়েন্টিস্ট, ঠিক আছে? বোলজম্যান বিশাল বড় একজন সায়েন্টিস্ট ছিলেন, এবং বোলজম্যান ছাড়া আমাদের গ্যাসের কাইনেটিক্স বা স্ট্যাটিস্টিক্স, কাইনেটিক্স বলবো না, স্ট্যাটিস্টিক্স কোনোদিন আসতোই না। বোলজম্যান ওয়াজ আ গ্রেট গ্রেট ম্যাথামেটিশিয়ান, ঠিক আছে? আরো দুজনের নাম আমি বলে দিচ্ছি, এদের সাথেই, বোলজম্যানের সাথেই এরা কাজ করতে, এরা হচ্ছে ফার্মি ডিরাক, ঠিক আছে? একটা হচ্ছে ফার্মি আর একজন ডিরাক। এদের একটা কখনো পারলে টাইম যদি থাকে, ঠিক আছে? দেখ,
সিন্স ইউ আর স্টুডেন্ট অফ সায়েন্স, আমি এই জন্যই বলছি আর কি, তোরা অন্য, তোরা আর্টস পড়িস না, তোরা সায়েন্সই পড়িস, তোদের এদের নামগুলো জানা উচিত। তো ফার্মি ডিরাক প্রিন্সিপাল, ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, ফার্মি ডিরাক এরা দুজন মিলে একটা স্ট্যাটিস্টিক্স বানিয়েছিল, যারা মোটামুটি যে স্ট্যাটিস্টিক্সটা দিয়ে মোটামুটি ম্যাক্রোমলিকুলার ওয়ার্ল্ডে, এই ম্যাক্রোমলিকুলার ওয়ার্ল্ডে যা যা হচ্ছে মোটামুটি সবকিছু প্রেডিকশন করা যায় মোটামুটি। তো ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ইজ আ ভেরি 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 ইন্টারেস্টিং থিং, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স আরো আছে, ফার্মি ডিরাক ছাড়াও প্রচুর স্ট্যাটিস্টিক্স আছে, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স আছে, ঠিক আছে, প্রচুর ধরনের স্ট্যাটিস্টিক্স, সেটা নিয়ে আমি আসছি না। বাট ফার্মি ডিরাক ইজ আ ভেরি বিগ নেম ইন দিস ফিল্ড। তো এদের সাথেই কাজ করতেন বোলজম্যান। বোলজম্যানও খুব বড় ম্যাথমেটিশিয়ান, অ্যান্ড বোলজম্যান গেভ আস দ্যাট বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে, এবং এটার উপর প্রচুর কাজ হয়, এখনো কাজ হয়। তো এগুলো সব থিওরিটিক্যাল ফিজিক্সের জিনিস। তো বোলজম্যান কনস্ট্যান্টের উনি বলেছিলেন কেবি ইজ দ্য রেশিও অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর অ্যান্ড অ্যাভোগাড্রো নাম্বার। উনি বলেছিলেন দিজ আর দ্য রেশিও, এই রেশিওটা করলে তুমি যে কনস্ট্যান্ট টার্মটা পাবে, কারণ বোথ আর কনস্ট্যান্ট, দ্যাট r is a constant value, Avogadro number is also a constant value 6.023 into 10 to the power 23, and r is also a constant 8.314, ঠিক আছে। এই দুটো করলে তুমি যেটা পাবে সেইটা হবে আমার বোলজম্যান কনস্ট্যান্ট, দ্য ভ্যালু ইজ দিস। আমি কি বোঝাতে পারলাম না পারলাম না? বুঝলাম। কে বুঝলি না আমায় একটু বলতো, কে বুঝলি না? দেখ এখনই বল, পরে গিয়ে কিন্তু এগুলো গোলাবে। দেখ তো বুঝেছিস যখন, ঠিক আছে, কি যাই আমি। আচ্ছা, তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকুল কি দাঁড়ালো, ফর্মুলা 3/2 kB। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ টু মলিকুল কি হবে, 2 × 3/2 kBT। খুব সিম্পল। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এন মলিকুল, এবার এন নাম্বার অফ মলিকুলের জন্য তাহলে n × 3/2 kBT। আর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ওয়ান মোল অফ মলিকুল, তাহলে এটা কি হবে, Na, ওয়ান মোল মিনস অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে Na × 3/2 kBT। কিন্তু এখানে একটা জিনিস দেখ, R ইজ ইকুয়াল টু Na × kB হয়ে যায়, তাহলে Na × kB এটা করলে কি আসে আর, এবং গ্যাস কনস্ট্যান্ট, তাহলে 3/2 RT ও হতে পারে। তাহলে কাইনেটিক এনার্জি অফ ওয়ান মোল অফ মলিকুল কিভাবে বের করবি, 3/2 RT। বলতে পারছি না অ্যান্ড ইট ইজ আ অলমোস্ট আ কনস্ট্যান্ট, যদি শুধু টিটাকে চেঞ্জ করা যেতে পারে, টি ইজ দ্য অনলি ভেরিয়েবল হিয়ার, বাকি কিন্তু পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট টার্ম। বলতে পারছি না। আরটা কি বললে, গ্যাস কনস্ট্যান্ট? গ্যাস কনস্ট্যান্ট, এই যে আর এর ভ্যালু গ্যাস কনস্ট্যান্ট 8.314, ভুলে গেলে হবে, আগের দিন তো বললি, ঠিক আছে, বুঝলাম। ঠিক আছে। এখানে কি লিখেছি দেখ, এখানে কিছু পয়েন্টস লিখেছি আমরা। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এন মোল, এবার এন মোলের জন্য করলে কি হবে,
3/2 RT ইন্টু n, এত মজার জন্য। তাহলে 3/2 nRT, ঠিক আছে। এবার এখানে আমরা কি করতে পারি, 3/2 nRT আছে, এবার আমরা জানি PV ইজ ইকুয়াল টু nRT, তাহলে এখানে আরেকটা করতে পারি 3/2 ইন্টু P ইন্টু V, এটাও করা যাবে। বলতে পারলাম না? আরে এনআরটির জায়গায় পিভিও তো লিখতে পারি। হ্যাঁ। বলতে পারলাম না রে ভাই, পিভি বুঝলি। এনআরটির জায়গায় পিভি। আচ্ছা, এবার রিমেম্বার তোমাকে করতে বলেছে, কি কি মনে রাখবে। তাহলে তুমি 1 মলিকিউলের জন্য মনে রাখো, আর n নাম্বার অফ মোলস অফ মলিকিউলের জন্য তুমি মনে রাখো, এই দুটো ফর্মুলা মনে রাখো, বাকি তোমার কাজ হয়ে যাবে। কেভির ভ্যালুটা মনে রাখবি 1.38 ইন্টু টেন টু পাওয়ার -23। এবার দেখ, কিছু আমি ম্যাক্সিমাম কোয়েশ্চেনে দেখেছি কেবির ভ্যালু দিয়ে দেয়, এই যে কেবির ভ্যালু 1.38 বা 1.39 ইন্টু টেন টু পাওয়ার -23, ম্যাক্সিমাম কোয়েশ্চেনে আমি দেখেছি দিয়ে দেয়। এবার কোথাও ধর না দিল, আমি কি করবো এখন, তাহলে মাথা ঘুরবো। তাই জন্য একটু মনে রেখে দেওয়াটা বেটার, চেষ্টা করবি মনে থেকে যাবে। আর গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু তো মনে করতেই হবে, ওটা কিছু আমার করারই নেই। 3টে গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু বলেছি, যদি জুলে থাকে 8.314, যদি ক্যালভিনে থাকে তাহলে 2, আর লিটার এটিএম এ থাকলে 0.3, এই তো 0.821। মনে আছে 3টে ভ্যালু? এখনো মুখস্থ হয়নি? দাদা টাইমই পাচ্ছি না পড়াশোনা করার। যাই হোক, এরপরে নোট কি বলেছে, এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। সায়নী অনেকক্ষণ আগে আমাদের বলে দিয়েছে, প্রুফও করে দিয়েছে। ইফ টেম্পারেচার কনস্ট্যান্ট, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি মলিকিউল অফ অলসো কনস্ট্যান্ট। টেম্পারেচার চেঞ্জ না হলে চেঞ্জই হবে না। আপনি ফর্মুলার মধ্যেই দেখে নে না, ফর্মুলার মধ্যে সব কনস্ট্যান্ট, শুধু টেম্পারেচারটাই চেঞ্জ করা যায়। ফর্মুলার মধ্যে সবকিছু কনস্ট্যান্ট রয়েছে, শুধু টেম্পারেচারটা চেঞ্জ করা যায়। তাহলে শুধু টেম্পারেচার চেঞ্জ করা গেলে, টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেলে পুরো জিনিসটাই কনস্ট্যান্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলছে কোন সেম টেম্পারেচারে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল রিমেইনস সেম ফর অল গ্যাস মলিকিউল। কারণ আমরা কি কনসিডার করেছিলাম, সব গ্যাস মলিকিউল আইডেন্টিক্যাল হবে, শেপ, সাইজ এন্ড তাদের সবকিছুতে, ঠিক আছে, মাসেও। তাহলে একটা সেম টেম্পারেচারে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল রিমেইন সেম ফর অল গ্যাস মলিকিউল। এটা তো তাহলে সব জন্য সেমই হবে। আবার কি ফোন করছে রে ভাই? হ্যাঁ হ্যাঁ, বলো। না যাই না, দেখতে হবে। দেখছি দাও। যাই না, আমি যেতে পারবো কিনা দেখি, যদি যাই বলবো। হুম 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 দাঁড়া, দাঁড়া। বাবা, বাবা। হ্যাঁ, দেখ, এবার দেখ, এবার কি বলছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য postulate 1, আমরা ধরে নিয়েছি যে সব গ্যাস মলিকিউল এর মাস সেম, তাই জন্যই কিন্তু আমরা এই কথাটা বলতে পারলাম, যেটা তখন তোকে আমি বলি। তারপরে কি বলছে, এটা জাস্ট এখানে একটা কোয়েশ্চেন দিয়েছি, তুই দেখ। আচ্ছা, কখনো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি দেখ এরকম ভাবে লিখেছি, এটাকে এইরকম সিম্বল দিয়ে লেখা হয়, কাইনেটিক এনার্জি ওপরে বার, এটাকে অ্যাভারেজের সিম্বল বলি। এই বারটা ওপরে দাগ, ওপরে একটা রকম মাত্রা টেনে দেওয়া, সেটাকে আমরা অ্যাভারেজ ধরা হয়। তো বলছে দেখ, at 300 কেলভিন কোন স্টেটমেন্টটা কারেক্ট? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ হিলিয়াম ইকুয়াল টু অ্যাভারেজ কাইনেটিক অফ নিয়ন। মানে সব কটার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি সেম হবে নাকি আলাদা আলাদা হবে? অবভিয়াসলি
যদি একটা সিঙ্গেল টেম্পারেচারে আমরা সবকটাকে দেখি, এই মাত্র পড়লাম, যদি টি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি উইল বি সেম ফর অল দ্য গ্যাসেস। সো সেকেন্ড স্টেটমেন্ট ইজ কারেক্ট। বলতে পারলাম না পারলাম না? বুঝেছো? বলো। বুঝলাম। কিন্তু আমার তো মনে হচ্ছে তুই বুঝিস নি। দেখ এই লাইনটা বুঝতে পারছিস? টেম্পারেচারটা তো বুঝেছি, মোলসটা কেন? কেন? তুমি এইমাত্র ফর্মুলা আমরা দেখলাম। হোয়াট ইজ দিস ফর্মুলা? এন মোলের জন্য 3/2 nRT, তাহলে মোলস এর উপর তো ডিপেন্ড করছে। তুই একটা জিনিস চিন্তা করতো মামুন, মনা, যে আমি একটা বাক্স নিয়েছি, মন দিয়ে বুঝি, আমি একটা বাক্স নিয়েছি, এই বাক্সে আর আইডেন্টিক্যাল আরেকটা বাক্স নিয়েছি, দুটো বাক্স নিয়েছি, বুঝতে পারছিস তুই? এই বাক্সতে আমি হুম 100টা মলিকিউল নিয়েছি, আর এই বাক্সে আমি 10,000 মলিকিউল নিয়েছি। তাহলে কোনটাতে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেশি হবে? অ্যাভারেজ তো 10,000। অবভিয়াসলি। নাম্বার অফ মলিকুল বেড়েছে, তাহলে নাম্বার অফ মলিকুল বাড়লে মোলস বাড়বে না? হ্যাঁ বাড়বে। আর মোলস বাড়লে কাইনেটিক এনার্জি বাড়ছে না? বাড়ছে বাড়ছে। তাহলে হয়ে গেল কাজ শেষ। জাস্ট সিম্পল। তুই একদম বাচ্চাদের মতো করে চিন্তা করলেও তুই উত্তর দিতে পারবি। অ্যাভারেজ মানে তো তুই জানিস, ছোটবেলা থেকে অ্যাভারেজের সাম করে এসছে সবাই। অ্যাভারেজের যদি আমি বাংলা ভুলে গেছি, অ্যাভারেজের বাংলা কি কেউ জানিস? অ্যাভারেজের বাংলা আমি না ভুলে গেছি, অ্যাভারেজের বাংলা জানতাম যদি। গড় বোধহয়। গড়, গড়, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, গড়, হ্যাঁ। তাহলে গড় সেম সবার। তোরা সব ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম তোরা ছিলি? সায়নী ইংলিশ মিডিয়াম ছিল আমার নাকি? ইংলিশ মিডিয়াম ছিল। হ্যাঁ। আর বাকিদের আমার 10 অব্দি বাংলা মিডিয়াম ছিল, তারপর আবার 11-12 ইংলিশ মিডিয়াম ছিল। ইংলিশ। তাহলে তোর তো খুব একটা অসুবিধা হওয়ার কথা না, বাট 11-12 খুব অসুবিধা হয়েছে, আমি তো জানি। আমার একটা বন্ধু এই সেম ঘটনা ঘটিয়েছিল, তার অবস্থা খারাপ হয়ে গেছিল ইংলিশ মিডিয়ামটা। এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, নাহলে কলেজে এসে সেম জিনিসটা ফেস করতে হয়, এটাও একটা বড় প্রবলেম হয়ে যায়। ডিফিকাল্ট। যাই হোক, এবার বলছে রুট মিন স্কোয়ার স্পিড। চলে এসছি মেন জায়গায়। এখান থেকে তো তোমাদের ভরে ভরে কোশ্চেন আমি দেখলাম। দেখ, আবার বলছি, আমরা ডেরিভেশনে যাব না। আমি চাইলে এটা ডেরিভেশন করাতে পারি, ঠিক আছে? বিশাল বড় 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 ডেরিভেশন আছে আমার কাছে। হুম আমি তোদেরকে মানে বেকার বেকার কি দরকার, লাগবে না, করিয়ে লাভ নেই, ঠিক আছে? যেটুকু দরকার সেটুকু। তাহলে এটা হয় রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা রুট মিন স্কোয়ার স্পিড, ঠিক আছে? রুট মিন স্কোয়ার স্পিড। একটু আগে রুট মিন স্কোয়ার স্পিডের একটা ডেফিনেশন। আচ্ছা, বলছে রুট মিন স্কোয়ার স্পিড বা ভেলোসিটি, যা ইচ্ছা বলতে পারিস, ইজ দ্য স্কোয়ার রুট অফ দ্য অ্যাভারেজ, ভালো করে শুনবি, is the square root of the average of the average of the
The squared speed of a group of particles such as gas molecule. It is probably highly representative statistical average of molecular speeds and relates directly to the temperature and kinetic energy of the gas. ঠিক আছে, আচ্ছা আমি যদিও এটাকে দুজনে একটু ইজি করে দিচ্ছি, এত ডেফিনেশন, সিম্পল ডেফিনেশন কিছু আছে দেখে নিই। যাই হোক একই লিখে রেখেছি, বাদ দে। বেসিক্যালি এটা কি বা কেন, ঠিক আছে। আচ্ছা হুম, রুট মিনস স্কোয়ার স্পিড মিনস আমরা বেসিক্যালি কি করব, ইট ইজ দ্য স্কোয়ার রুট অফ দ্য অ্যাভারেজ, ঠিক আছে। আমরা প্রথমে স্পিড নেব, তার অ্যাভারেজ বের করব, তারপরে তাকে স্কোয়ার রুট করবো, মানে অ্যাভারেজ স্পিডের স্কোয়ার রুট বলতে পারছি একটা টাইপ। হুম, তার ফর্মুলা কি, তোদের জাস্ট ফর্মুলা দিয়ে ডিরেক্ট কোশ্চেন দেয়, যদি তোকে মাস দিয়ে তোকে বের করতে বলে, মাস দিয়ে, তখন ইউ হ্যাভ টু ডু দিস, ইউ আর এম এস ইকুয়াল টু রুট ওভার 3 RT/m, ঠিক আছে। আর মানে জানিস তুই গ্যাস কনস্ট্যান্ট, টি মানে টেম্পারেচার, এম মানে মোলার মাস অফ দ্য গ্যাস, ঠিক আছে, মোলার মাস অফ দ্য গ্যাস, আর কিছু। এবার তোকে ডেনসিটির একটা ফর্মুলা পড়েছিলাম, PM/R, এখান থেকে এই এম এর ভ্যালু কত এসেছিল, DRT/P, ঠিক আছে, RT উপরে হয়ে যাবে, পিটা নিচে চলে আসবে, DRT/P। এবার এটাকে এখানে রিপ্লেস করে দিই, তাহলে RT কেটে গেল, তাহলে এটা কি হলো, পিটা উপরে চলে যাবে, তাহলে 3P/D। তাহলে ইউআরএমএস এর আরেকটা ফর্মুলা যেটা প্রেসার আর ডেনসিটির মাধ্যমে আমি পাচ্ছি, সেটা হচ্ছে √3P/D। তাহলে ইউআরএমএস এর দুটো ফর্মুলা তোমায় মুখস্থ করতে হবে, একটা হচ্ছে টেম্পারেচার আর মাস, মোলার মাস বলতে পারো, তাদের মাধ্যমে, আরেকটা হচ্ছে প্রেসার অ্যান্ড ডেনসিটির মাধ্যমে। তো দুটো দিয়েই তোমাকে কোয়েশ্চেন ওরা দিতে পারে। বলতে পারলাম না, ফর্মুলা দুটো বোঝা গেছে না যায়নি? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এবার দেখ এই যেটার কথা এখানে আচ্ছা কে সব বাকিরা বুঝেছিস তো? তিনজনের মধ্যে দুজন ঠিকঠাক কথা বলে, আরেকজন তো মনে হয় বেরিয়েও গেছে, নাইও আজকে, নাকি আছে সে, না নেই, ক্লাসই করে না, তো বুঝেই পাই না। আরো আরেকজন তো ক্লাসই করে না, তার কথা তো বাদই দে, নিজেরা সব ঘরে ঘরে কে জানে। দেখ, এ একটা বডি আছে, বি একটা বডি আছে, এ খুব ফাস্ট মুভিং, বি হচ্ছে স্লো মুভিং, এ খুব ফাস্ট মুভিং, বি হচ্ছে স্লো মুভিং, এ আর বি হচ্ছে ধাক্কা খেলো, কি হচ্ছে, কলিশন। এ এন্ড বি হচ্ছে ধাক্কা খেলো, সেটা হচ্ছে কলিশন হচ্ছে, ঠিক আছে, ভালো কথা। এ আর বি যদি ধাক্কা খায়, কলিশন হয়, তাহলে তুই একটু ভেবে বল, যদি ইলাস্টিক কলিশন না হয়, ঠিক আছে, এই সেই সায়নি বা যে ক্রিয়েটার, ভেবে বল, যদি ইলাস্টিক কলিশন না হয়, তাহলে নিশ্চয়ই যে ফাস্ট মুভিং ছিল সে স্লো মুভিং হয়ে যাবে, আর যে স্লো মুভিং ছিল সে ফাস্ট মুভিং হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ তার মানে এই ধাক্কা খাওয়ার সময় একটা স্পিড, একটা চেঞ্জ ইন স্পিড আসছে, চেঞ্জ ইন স্পিড তো আসছে। আচ্ছা, তাহলে যখন একটা ফাস্ট মুভিং মলিকিউল একটা স্লো মুভিং মলিকিউলে গিয়ে ধাক্কা মারবে ডিউ টু র্যান্ডম মোশন, সো তখন একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হলো স্পিড। ফাস্ট মুভিং molecule will be slower and slow moving molecule starts to move fast। তার মানে যেটা আসতে যাচ্ছিল সেটা স্লো হয়ে গেল, সরি, যেটা ফাস্ট যাচ্ছিল সেটা স্লো হয়ে গেল, যেটা স্লো যাচ্ছিল সেটা ফাস্ট হয়ে গেল। অ্যান্ড এই চেঞ্জ ইন স্পিডটাই বোঝা যায় কার মাধ্যমে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিক্যাল ইনভেনশন, দ্যাট ইজ ম্যাক্সওয়েল বোলসম্যান। এই যে বলেছিলাম না, বোলসম্যান বিশাল বড় ম্যাথমেটিশিয়ান,
ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার স্পিড। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট মডিফিকেশন যেখানে আমরা এই কলিশনটাকে কনসিডার করেছি। ঠিক আছে, দুটো মলিকুলের মাঝে কলিশন, এটা ফার্স্ট মডিফিকেশন অফ দ্য kinetic theory of gases. And Maxwell-Boltzmann distribution molecule of molecular speed, প্রথমে কিন্তু এটা এই কারণে ওনারা ডিসকভার করেনি, এটা অন্য কারণে ওনারা এটার উপর কাজ করছিলেন, ম্যাথামেটিক্স দিয়ে এটা প্রুফ করেন। পরবর্তীকালে দেখা গেছে যে এটাকে এখানেও অ্যাপ্লাই করা যায়, এন্ড তখন এটার নাম দিয়ে দেওয়া হয় ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার স্পিড। ঠিক আছে, and it's a beautiful thing, বিউটিফুল। ঠিক আছে, এরকম বেল টাইপের কার্ভ হয়, মারাত্মক জিনিস। ঠিক আছে, কখনো যদি পারিস ডিটেলে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল বলে একটা জিনিস হয়, গুগল বা ইউটিউবে গিয়ে খুলে দেখতে পারিস, মজা পাবি। ঠিক আছে, যদি ম্যাথামেটিক্স ভালো লেগে থাকে একটু। ঠিক আছে, ম্যাথ ইজ ম্যাজিক। আচ্ছা, সেকেন্ড মডিফিকেশন কি হবে তাহলে? সেকেন্ড মডিফিকেশন হবে, দেখ কি বলছি, এই ধাক্কা, দেখ আমি বাংলায় লিখেছি যাতে বুঝতে পারিস, এই ধাক্কা বা যেটা কলিশন আর কি, এর জন্য ডিরেকশনও চেঞ্জ হবে কিন্তু। দেখ তুই চিন্তা কর না, তুই অন্ধকার ঘরের মধ্যে তোরা সব দৌড়াচ্ছিস, এদিক ওদিক ধাক্কা খেয়ে কি তুই সেম ডিরেকশনে যাবি না তোর ডিরেকশন বেঁকে যাবে? আমায় বলতো। বেঁকে যাবে। বেঁকে যাবে। তাহলে এই যে দৌড়াদৌড়ি করছে মলিকিউল গুলো এদিক ওদিক, তাহলে ধাক্কা যখন খাচ্ছে তাহলে ডিরেকশনও চেঞ্জ হবে। তাহলে সেটাকে ডেসক্রাইব করার জন্য কিছু প্যারামিটার আছে, তাদের বলে মলিকিউলার কোলিশন প্যারামিটার। এই ডিরেকশন যে চেঞ্জটা হচ্ছে তাকে ডিফাইন করার জন্য আবার আলাদা প্যারামিটার আছে, তাদেরকে বলা হয় মলিকিউলার কোলিশন প্যারামিটার। ঠিক আছে, ভালো কথা। তাহলে তারা কারা দেখবি, তোদেরকে ডেফিনেশন লিখতে দেয়, কোলিশন ডায়ামিটার, কোলিশন নাম্বার, মিন ফ্রি পাথ, এই তিনটি, কোলিশন ডায়ামিটার, কোলিশন নাম্বার অ্যান্ড মিন ফ্রি পাথ। ঠিক আছে, তোদের কিন্তু এগুলো ডেফিনেশন, এগুলো ডেফিনেশন, ডেফিনেশন মুখস্থ করতে হবে। আচ্ছা, ডেফিনেশন কি আমি লিখিয়েছি না লিখাই, দেখে নিই আমি একটু। ডেফিনেশন বানাচ্ছি আমি, লিখিনি, আমি বলে দিচ্ছি ডেফিনেশন গুলো লিখে নে বা পাঠিয়ে দিচ্ছি আমি, দাঁড়া। পলিউশন, পলিউশন ডায়ামিটারের ডেফিনেশন পাঠিয়েছি আপনাদের একটা, এইভাবে পাঠিয়ে নাম স্ক্রিনশট মেরে পাঠাই দাও, মন থাকবে। পলিউশন ডায়ামিটার নাম্বার দিয়ে নাম্বার হচ্ছে মিন ফ্রি পাথ। আমরা ফর্মুলা তো পরে দেখবোই, আমরা জাস্ট ডেফিনেশন গুলো আমি তোদেরকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফর্মুলা আমি দেখাচ্ছি পরে, ফর্মুলা নিয়ে চিন্তা করার বিষয় নেই, ফর্মুলা তো পেয়ে যাবি। এই গেল কলিশন ডায়ামিটার, এই গেল কলিশন নাম্বার,
আর এই গেল তোমার মেন ফ্রি পাথ। আমি তাও একবার পড়ে 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 সবকটা দেখিয়ে দিচ্ছি। এই collision diameter কি বলছে? collision diameter is the closest distance between the center of two molecules at the moment of their closest approach before repulsive forces cause them to rebound. It represents the effective size of a molecule during a collision and is commonly denoted by symbol sigma. মানে কি বলছে, ধর এই একটা আমার কাছে মলিকিউল আছে আর এই একটা মলিকিউল আছে, এরা দুজন দুদিকের দিকে অ্যাপ্রোচ করছে, এবার একটা সার্টেন টাইমে এরা একদম কাছাকাছি চলে আসবে, একদম কাছাকাছি, এবং এইখানে কি হবে, এখানে প্রচুর ইলেকট্রনস রয়েছে, তারা কি করবে, রিপালশন শুরু করবে, তারা রিপালশন সামনে আসলে রিপালশন হবে। তাহলে এর সেন্টার থেকে এর সেন্টার, এই যে নিয়ারেস্ট, যার পরে আর রিপালসিভ ফোর্সের জন্য আর কাছে এগোতে পারবে না, ঠিক আছে, যেই পয়েন্টের পর ও আর কাছে এগোতে পারবে না ডিউ টু দোজ রিপালসিভ ফোর্স, সেইটাকেই বলা হয় কোলিশন ডায়ামিটার। আমি বোঝাতে পারছি না পাচ্ছি না, বলো। একবার একটু বলো। আমি কি বললাম? আমি বললাম যে দুটো মলিকিউল দুদিক দিয়ে এগোচ্ছে, এগোতে 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 সার্টেন একটা পয়েন্টে চলে আসে যেখানে আর দুজন দুদিকের দিকে এগোতে পারে না, এরপরে কি হয়, রিপেল করে ডিউ টু দোজ রিপালসিভ ফোর্সেস ফর দোজ ইলেকট্রনস। কারণ এই মলিকুলের কাছেও ইলেকট্রনস রয়েছে ভরে ভরে, এই মলিকুল কাছে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবেই। তো রিপালশনের জন্য ওরা একটা পয়েন্টের পর আর কাছে এগোতে পারে না, তখন যে দুটো মলিকুলের মধ্যে সেন্টার, দুটো সেন্টারের যে ডিস্টেন্স, সেটাকে সিগমা দিয়ে ডিনোট করা হয় অ্যান্ড বলা হয় দিস ইজ কোলিশন ডায়ামিটার। বলতে পারলাম না পারলাম? হ্যাঁ, বুঝলাম। ঠিক আছে। হ্যাঁ, বুঝেছি। নেক্সট হচ্ছে দেখ কোলিশন নাম্বার, দ্যাট ইজ জেড, আর জেড ওয়ান দিয়েও অনেকে বলে বা জেড ড্যাশ দিয়ে বলে, তুই জেড দিয়ে লিখবি, ঠিক আছে, বেশি পাকা মারার দরকার নেই, আমরা জেড লিখবি। Is the average number of collision in single particle or molecule undergo per unit time. It is heavily used in kinetic theory of gases to determine how frequently molecules interact to help predict chemical reaction rates of the gases. এটার মানে আশা করি তুইও বুঝেছিস যে কলিশন নাম্বার একটা, এক মিনিটে কতগুলো ধাক্কা খাচ্ছে, টোটাল একটা জায়গার মধ্যে এক মিনিটে কতগুলো মলিকুল একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, পার ইউনিট টাইমে কতগুলো কলিশন হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ কলিশন নাম্বার। এটা কি বলতে পারলাম না পারলাম না? বুঝলাম। আমি একটা জায়গাকে অবজার্ভ করছি, সেখানে আমি দেখতে পাচ্ছি মলিকুল গুলো ঘুরে বেড়াচ্ছে, এক মিনিটে কতগুলো মলিকুল ধাক্কা খাচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ কলিশন নাম্বার। ক্লিয়ার? কতগুলো কলিশন হচ্ছে বেশি, ঠিক আছে, তোদেরকে আমি ঘরে ছেড়ে দিলাম, তোরা কতবার একে অপরের সাথে ধাক্কা খেলি, দ্যাট ইজ কলিশন নাম্বার। সিম্পল। এগোবো, বল এগোবো, বুঝেছি। তাহলে পরেরটায় যাচ্ছি। আরেকটা ডেফিনেশন, ডেফিনেশন হচ্ছে এইটা, ডেফিনেশন আমাদের লাগে না বলে আমি আর লিখিনি, বেসিক্যালি আমাদের জানা আছে বলে আমি just ছেড়ে দিয়েছি ডেফিনেশন লেখা হতো, ঠিক আছে, কম্পিটিটিভ কম্পিটিটিভ এত ডেফিনেশন লাগে না। তো কি বলছে, দ্য মিন ফ্রি পাথ অফ গ্যাস মলিকিউল ইজ দ্য অ্যাভারেজ ডিস্টেন্স, দ্য মিন ফ্রি পাথ অফ গ্যাস মলিকিউল ইজ দ্য average distance it travels between successive collision. It travels between successive collisions with other molecules because molecules are in constant random motion.
They frequently bump into each other, changing their direction and speed. কি বলবো? দাদা তোমার কথা না মাঝখানে মাঝখানে কেটে যাচ্ছে। ঠিক আছে, হ্যালো, এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, কি বলছে আরেকবার একটু এটাকে দেখার চেষ্টা কর, নিজেরাও পড় কিন্তু, হ্যাঁ, আরে আমি বলে যাচ্ছি আমরা পড়বো না ওরকম নয়, নিজেরাও একবার চেষ্টা কর। বলছে দ্য mean free path means of a gas molecules is the average distance is travel, খুব ইম্পর্টেন্ট, the average distance it travel between successive collision, মানে একটা কলিশন হলো, কলিশন একটা জায়গায় ধাক্কা খেল, ধর একটা মলিকুলের সাথে ধাক্কা খেল করে, এখানে একটা example দেখাই। এখানে দেখো, এই ধর একটা বাক্স আছে, এই একটা মলিকুল আছে, এই মলিকুল, আমি 4-5টা মলিকুল আমি নিচ্ছি। তা এই মলিকুলটা এই মলিকুলের সাথে ধাক্কাটা খেলো, খেয়ে ও কি হলো, এবার এবার এই ধাক্কাটা খাওয়ার পরের কথা বলছি, ধাক্কা খাওয়ার পরের লাইফটা দেখ। ও ধর এই দিকে গেল, এই দিকে গেল, এই দিকে গেল, ঘুরতে 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 আবার এখানে দেখা গেল। তাহলে এই যে 1 নম্বর কলিশন আর 2 নম্বর কলিশনের মাঝখানে যে পাথটাও কভার করলো, দ্যাট ইজ কল্ড মিন পাথ, দ্যাট ইজ কল্ড mean free path of gas molecule is the average distance it travel between successive collision, মানে দুটো পরপর কলিশনের মাঝখানে যে ডিস্টেন্সটা কভার করছে, দ্যাট ইজ নোন অ্যাজ মিন ফ্রি পাথ। আর কলিশনটা কার মধ্যে হতে হবে? উইথ আদার মলিকিউল, অন্য একটা মলিকিউলের সাথে ধাক্কা দিতে হবে। বুঝতে পারছি না? হ্যাঁ বুঝলাম। আরেকজন তিয়াশা, হ্যাঁ বুঝলো। ওকে, because molecules are in constant random motion, obviously constant random motion এর মধ্যে থাকে, they frequently bump into each other, মানে একে অপরের সাথে ধাক্কা খেতেই থাকে, changing their direction and speed. যাই হোক, তাহলে বোঝা গেল মিন ফিবার কি হয় না হয়। ওকে, এবার আসছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন মলিকুলার স্পিড। দেখ, তোদের সিলেবাসে আছে, আমার কিছু করার নেই, ঠিক আছে, পড়তে হবে। ম্যাথামেটিক্স তো তোদের ভালো লাগে না আমি জানি, ঠিক আছে, তারপরেও ইউ হ্যাভ টু ডু ইট। এই ছিল ওইটা ডেরিভেশন, আমি তাই জন্য লিখে দিই এখানে, দিস দিস ইজ দ্য ইকুয়েশন দ্যাট ম্যাক্সওয়েল বোলজম্যান গিভ ফর ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার স্পিড। এই হচ্ছে সেই ফেমাস ইকুয়েশন, ঠিক আছে। আগে ইকুয়েশনটার দিকে একটু ভালো করে দেখ, কি দেখতে কিরকম দেখতে, কি লিখেছে, 1/n dn বাই du 4 pi m by 2 pi rt whole to the power 3/2 u squared e to the power minus m u square by 2r। বুঝতে পেরেছেন লেখাটা? হুম? না আরেকবার বলো। না মানে চোখে তো দেখতে পাচ্ছি, আমি তোকে বুঝতে বলিনি কিছু, মানে আমি হ্যাঁ এটা চাইছি না যে তোরা বুঝে যাবি যে কি লেখা আছে, সেটা তোকে বলিনি, সেটা তো সম্ভব না। এমনি ইকুয়েশনটার দিকে একটু তাকা কিছু। এবার তোরা দুজন বলতো, তোদের ম্যাথামেটিক্স ছিল ক্লাস 11-12-এ? না আমার ছিল না। আরিসের, আরেকজনের, তিয়াসার?
হ্যাঁ ছিল। ছিল ম্যাথমেটিক্স। তাহলে তিয়াসার সাথে একটু ডিসকাস করা যাক আজকে। আচ্ছা, হোয়াট ইজ ডেরিভেটিভ বা হোয়াট ইজ ডেরিভেটিভ, হ্যাঁ হোয়াট ইজ ডেরিভেটিভ এন্ড হোয়াট ইজ ইন্টিগ্রেশন? দেখ আমি খুব বেসিক কোশ্চেন করেছি, আমি কোনো কোশ্চেন সলভ করতেও দিইনি তো। ডেরিভেটিভ কি, ইন্টিগ্রেশন? বল বল বল। নামের মধ্যেই উত্তর থাকে। হ্যাঁ মানে ডেরিভেটিভটা হচ্ছে যে কোনো একটা কিছুর রেসপেক্টে অন্যটাকে তার ভ্যালুটা বের করা কম্পেয়ার বা করা। এরকম। ঠিক আছে, খারাপ বলিসনি, খুব একটা খারাপ তো নয়। ঠিক আছে। আর আমি যদি একদম বেসিক জিজ্ঞেস করেছি, একদম বেসিক, হোয়াট ইজ ডেরিভেটিভ? ডেরিভেটিভ ইজ নাথিং বাট ইট ইজ ডিভিশন। একটা বিশাল বড় জিনিসকে খুব ছোট 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 পার্টে ডিভাইড করাকে বলা হয় ডেরিভেটিভ। এন্ড সেই ছোট 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 পার্ট গুলোকে একসাথে যোগ করে আবার বড় জিনিসে কনভার্ট করাকে বলা হয় ইন্টিগ্রেশন। ঠিক আছে, বলতে পারলাম না পারলাম না সায়নী? হ্যাঁ বুঝেছি। আচ্ছা। তো তোমাদেরকে মনে রাখতে হবে এই যে, আচ্ছা তোরা তো তোদের এই যে তোরা আফটার বিএসসি তোরা কেউ বায়োটেকনোলজিতে যাওয়ার প্ল্যান করেছিস? মানে এমএসসি ইন বায়োটেকনোলজিতে যাওয়ার কারোর প্ল্যান আছে, বায়োকেমিস্ট্রি বা বায়োটেকনোলজি? যদি বায়োটেকনোলজিতে যাও তাহলে কিন্তু বেসিক ম্যাথামেটিক্স তোমাকে শিখে যেতে হবে। দে নিড ম্যাথ। ঠিক আছে, কারণ ওটা একটা বায়োটেক টেকনোলজির ব্যাপার আছে। তো তোমাকে অনেক কিছু শিখতে হবে ওখানে। তো যাই হোক, আমি এখানের কথাটাই আসি, যেটা এইমাত্র তিয়াসা বললো, ইট ইজ লাইক আ কম্প্যারিজন। কোনো একটা ভ্যালুকে কারো একটা সাথে কম্পেয়ার করে এদিক ওদিক করে কিছু একটা তো করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, চেষ্টা করা হচ্ছে হচ্ছে, এইবার বোঝাতে হবে যে তাহলে এই কোয়েশ্চেনটা আমাকে বলতে কি চায়। এই কোয়েশ্চেনটা ম্যাক্সওয়েল আর বোলজম্যান বলে দুজনকে দিয়ে গেলেন, এই কোয়েশ্চেনটা আমার বলতে কি চায়। তাহলে একটু আগে এইটা দেখ, 1/n, আগে 1/n dn বাই du, হোয়াট ইজ দিস? এটা হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউলকে রিপ্রেজেন্ট করছে। এটা কাকে রিপ্রেজেন্ট করছে? ফ্র্যাকশন অফ মলিকিউলকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এই এনটা কি? টোটাল নাম্বার অফ মলিকিউল। এটা জেনে রাখ। হোয়াট ইজ দিস এন? ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ মলিকিউল। And dn by du is the fraction of molecule that have the speed of u, যার কাছে স্পিড u আছে। এখানে u টাকে আমরা স্পিড দিয়ে ডিনোট করাচ্ছি। বলতে পারছি না পারছি না? হ্যাঁ বুঝলাম। m টা হচ্ছে মোলার মাস যেরকম হয়, and t টা টেম্পারেচার, r টা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট। and they gave that 1/n of dn by du is equal to 4 pi, দেখ 4 pi is a constant term, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, into m by 2 pi rt into a whole to the power 3 by 2 u square into e to the power minus m u square by 2 rt. So it's a exponential equation, এটাকে বলা হয় exponential equation। এবার exponential কথাটার অর্থ কে জানে? কে বলতে পারবে? হোয়াট ইজ এক্সপোনেনশিয়াল? হ্যাঁ রে, তোরা গ্রাফটা প্লট করিস না? গ্রাফটা প্লট করা উচিত তোদের। করি করি। হ্যাঁ, তাহলে বল এক্সপোনেনশিয়াল মানেটা কি? তোরা গ্রাফ কিসে প্লট করিস, অরিজিনে না এক্সেলে নাকি হাতে?
হাতে প্লট করি, হাতে প্লট? মানে গ্রাফ পেপারে নর্মাল। হ্যাঁ বুঝেছি, তোদের এখনো সেই ব্যাকডেটেডই রেখে দিয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি এই একটা জিনিস আর বদলালো না। এই বাবা, তোমায় কাকু ফোন করতে বলেছে। বল, এ হোয়াট ইজ এক্সপোনেনশিয়াল, কে বলতে পারবি? দেখ, নিজের থেকে বলতে হবে, নাহলে হয় না এগুলো। বল, হোয়াট ইজ এক্সপোনেনশিয়াল, কে বলতে পারবি? যা জানিস সেটা বল। ভুল খারাপ আমি ভুল ভুল ধরি না, ভুল বললে বলবি, কোনো ব্যাপার না, বল। এক্সপোনেনশিয়াল আমি জানি সেখানে একটা বেস থাকে আর তার রেসপেক্টে কোনো হুম কম্পোনেন্ট নিয়ে আমরা নিই। হুম। তুই তো ওইটা আমায় বলছিস, তুই তো বলছিস যে e⁻⁴ সামথিং, সেটা তো আমিও জানি। আমি বলছি হাউ টু ভিজুয়ালাইজ এক্সপোনেনশিয়াল। আমি যদি বলি যে তোরা তো ব্যাকটেরিয়ার গ্রোথ চেক করিস না, হুম। করি। তাহলে আমি যদি বলি ব্যাকটেরিয়াল গ্রোথ ইজ অ্যান এক্সপোনেনশিয়াল ফেনোমেনা। ব্যাকটেরিয়া যখন গ্রোথ হয়, তুই ওর নাম্বার, আমি জানি না তোরা কিভাবে গ্রাফ প্লট করিস, একটা তো টাইম থাকে একটা, আর একটা কি দিস ওয়াই অ্যাক্সিসে? নাম্বার অফ ব্যাকটেরিয়া, নাম্বার অফ কি, নাম্বার অফ কলোনিজ। নাম্বার অফ কলোনি। হ্যাঁ দেখ, আমি না পড়েও জানি কি দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, কলোনি, যাই হোক। তাহলে গ্রাফটা কি এরকম হয় তো? না হ্যাঁ, না, এরকম এরকম স্ট্রেট লাইন হয়? কোনটা হয়? এরকম হয় না, উপর দিকে ওঠে না? স্ট্রেট লাইন হয় না, মিন স্লোপ হিসেবে ওঠে। এরকম এরকম হয় তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হুম। এইটাকেই বলে এক্সপোনেনশিয়ালি বাড়া। স্ট্রেট লাইন মিনস যে ও প্রতিটা টাইমে সেম রেটে বাড়ছে। দেখ, ও যখন এখানে ছিল এখানে সেম রেটে বাড়ছে, ওর রেট সেম আছে বাড়া। বাট কোনোদিনও নেচারে, নেচারে খুব কম জিনিস আছে যাদের রেট সেম হয় প্রতিটা টাইমে, হয় না। মানে প্রতি সেকেন্ডে 20টা করে ব্যাকটেরিয়ার কলোনি বাড়ছে, এরকম কখনো দেখতে পাবি না। তুই প্রথমে দেখবি খুব স্লোলি গ্রো হচ্ছে, প্রথমে হয়তো পার মিনিটে 10টা, পার মিনিটে দুটো, আমি তো ঠিক জানি না কতগুলো করে হয়, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, দুটো তিনটে করে হচ্ছে। আস্তে 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 দেখবি এক এক মিনিটে 10টা, 15টা, 20টা, 25টা করে হয়ে যাচ্ছে। এরকম হয় কি তোদের সাথে? হ্যাঁ, মানে আমাদের সেম রেটে বাড়ে না, অনেক জাম্প করে। অনেক যেতে পারে। এবার দেখবি তারপরে ডেট যত এগোয় তত কি হয়, গ্রোথ বাড়তে থাকে, নাকি না? হ্যাঁ, মানে যত বেশি, মানে 24 ঘন্টা একটু বাড়ে, আবার 48 ঘন্টা আরো বাড়ে। আরো বাড়ে, একদম। তাই জন্যই তুই এক্সপোনেনশিয়াল গ্রাফটা পাস। তো সেখানেও এখানেও তুই সেম জিনিসটা পাবি। ইটস এন এক্সপোনেনশিয়াল থিং। এবার এক্সপোনেনশিয়ালি বাড়লে ওপর দিকে যায়, আর এক্সপোনেনশিয়ালি কমলে এরকম নিচের দিকে আসে, ঠিক আছে? কমলে নিচের দিকে আসে। এবার তারপরে এক্সপোনেনশিয়ালের উপর আরো ডিভিশন হয়, একটা প্যারাবোলিক হয়, একটা হাইপারবোলিক হয়, ঠিক আছে? হ্যাঁ, ডিফারেন্ট ইস্যু সেগুলো। তাহলে ইম্পর্টেন্ট কি দেওয়া হলো, 1/n dn/du ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস। এত ম্যাথামেটিক্স এর দেওয়ার দরকার নেই তোর, জাস্ট আমি ওপর ওপর তোকে একটা বোঝানোর চেষ্টা করলাম গ্রাফটা কিরকম হবে। তাহলে দেখ, মনে রেখে দিতে হবে কি, 1/n dn/du ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস, এটা মাসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। আর 1/n dn/du ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে ফ্র্যাকশন অফ মলিকিউল, ঠিক আছে, ফ্র্যাকশন অফ মলিকিউল মাসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, ঠিক আছে? তাহলে মাস যত বাড়বে ফ্র্যাকশন অফ মলিকিউল সেখানে তত বেশি হবে। আর টেম্পারেচার যত বাড়বে তত কম হবে, ঠিক আছে? টেম্পারেচার যত বাড়বে তত ফ্র্যাকশন অফ মলিকিউল কমে যাবে। এটার মানে কি? মানে কি? হঠাৎ এরকম বললামই বা কেন? তোকে একটা জিনিস দেখাই। তুই এখানে দেখ, এইটা ছিল সেই কার্ভ, ঠিক আছে? এটা ছিল সেই কার্ভ। এখানে আমরা কি করেছি, এই অ্যাক্সিসে ফ্র্যাকশন অফ মলিকিউলকে ডিনোট করেছি, আর এখানে স্পিড। আমরা যখন চেক করেছি তখন দেখতে পেয়েছি যত স্পিড বাড়াচ্ছি, দেখ
ফ্র্যাকশন অফ মলিকুল ধীরে ধীরে কমে যাচ্ছে। একটা সার্টেন টাইম অবধি বেড়েছিল, তারপরে ধীরে 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 কমে যাচ্ছে। ঠিক আছে, এটা সার্টেন টাইম অবধি বেড়েছে, তা এই অবধি বেড়েছে। স্পিড যত বেড়েছি, নাম্বার অফ মলিকুলের পপুলেশন তত বেড়েছে। বেড়েছে দেখতে পাচ্ছিস? ফ্র্যাকশন অফ মলিকুলস মিনস নাম্বার অফ মলিকুল বেসিক্যালি। তাহলে দেখ স্পিড একটা টাইম, এই টাইম অবধি আমি এতদূর যখন স্পিড আমি বাড়িয়েছি, দেখ ওর ফ্র্যাকশন ততক্ষণ বেড়েছে, ধীরে 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 বেড়েছে। তারপর যেই এই স্পিডটা ক্রস করে আমি আরো যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি ও কমে যাচ্ছে। দেখতে পাচ্ছিস? ও স্পিড কমে যাচ্ছে। স্পিড যত বাড়াচ্ছি, পপুলেশন তত কমছে। স্পিড যত বাড়াচ্ছি, পপুলেশন তত কমছে। এটা কি বোঝাতে পারছি না পারছি না? হ্যাঁ, এটা বুঝলাম। পেরেছো? আচ্ছা, এবার তুইও জানিস স্পিডের সাথে মাস ইনভার্সলি প্রপোর্শনাল। আর ডিরেক্টলি প্রপোর্শনাল টেম্পারেচারের সাথে। ঠিক আছে, তাহলে স্পিড আর টেম্পারেচারটাও তো সেম টাইপের হবে। টেম্পারেচার বাড়াবো, একটা সার্টেন পয়েন্ট অফ দি মলিকুলার ফ্র্যাকশন বাড়বে, তারপর এটা কমে যাবে। আর মাসের সাথে কি হবে? উল্টো হবে। অত আর গ্রাফে যাওয়ার তো দরকার নেই মাসে। ঠিক আছে, জাস্ট এটা সিম্পল আমি হিসাবের মধ্যে দিয়ে বলছি। ঠিক আছে, এবার তাহলে এই যে স্পিড, এবার হচ্ছে মেন যেখানে তোর পরীক্ষায় আসবে। এই যে স্পিড, যেইখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্র্যাকশন রয়েছে, ম্যাক্সিমাম ফ্র্যাকশনটা রয়েছে, সেই স্পিড, ম্যাক্সিমাম স্পিড possessed by the maximum fraction of the molecule, এই স্পিডটা ম্যাক্সিমাম স্পিড, যেটা ম্যাক্সিমাম মলিকুল অফ দ্য গ্যাস মলিকুলের কাছে আছে, এই স্পিডটাকে বলা হয় মোস্ট প্রবাবল স্পিড। দেখ নামের মধ্যেই রয়েছে মোস্ট প্রবাবল, মানে ম্যাক্সিমাম মলিকুলের কাছে এই স্পিডটাই রয়েছে, মোস্ট প্রবাবল স্পিড। বোঝা গেল? ইউএমপি দিয়ে এটাকে রিনোট করা হয়, ইউএমপি, মোস্ট প্রবাবল। ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? না ক্লিয়ার হলে বল, আবার বল। না, এই অবধি ঠিক আছে। আরেকজন এসা। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এই যে তোদের অন্য বন্ধুগুলো ক্লাস করে না, তাদেরকে কিন্তু বলতে পারিস। এক নয় তারা বোঝে না আমার পড়ানো, সেটা হতে পারে। হ্যাঁ, তোরা বুঝিস তো আমার পড়ানো? হ্যাঁ, সত্যি করে একটু বল তো। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারি। না, আমি তাও দেখি অনেকে তোরা দুজনেই ঠিকঠাক তাও একটু রেগুলার ক্লাসে আসিস, বাকিগুলো তো ওরা ভেগে যায় কে জানে। হ্যাঁ, যাই হোক, ওরা তুই বলবি ক্লাসগুলো না করলে বাবা রেকর্ডিং দেখে কিছু বুঝবি না। আমি রেকর্ডিং দিয়ে তো দিচ্ছি, রেকর্ডিং দেখে ওরকম ভাবে হয় না। ঠিক আছে, রেকর্ডিং দেখে হলে সবাই হয়ে যেত, তাহলে তো ইউটিউবেই পড়ে আছে, তাহলে আমার দরকার। ইউটিউবে সব এগুলো পড়ে রয়েছে, কিচ্ছু দরকারই নেই আমার দিয়ে করার। ইউ ক্যান গো টু ইউটিউব, জাস্ট টপিকটা সার্চ করবি, এর হাজার হাজার ভিডিও আছে, আর ভালো ভালো ভিডিও আছে। দেখ, তাহলে সামারি আমি লিখে দিয়েছি এখানে। আর মোস্ট প্রবাবল স্পিডের একটা ফর্মুলা, দ্যাট ইজ √2RT/m। ঠিক আছে, √2RT/m, speed possessed by maximum fraction of the molecule, most probable speed, √2RT by the speed is directly proportional to √t, inversely proportional to √m. আচ্ছা, এখানে কিছুটা কথা বলছি। টি, টেম্পারেচার চেঞ্জ করলে স্পিড চেঞ্জ হবে, তাহলে নাম্বার অফ ফ্র্যাকশন অফ মলিকুলও চেঞ্জ হবে। ঠিক আছে, আমি যদি মাস চেঞ্জ করে দিই, তাহলেও চেঞ্জ করলে স্পিড চেঞ্জ হবে, তাহলে আবার ফ্র্যাকশন অফ মলিকুলও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটা হবে কিভাবে? হাউ ইজ দ্য ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন ফর দিস? আমি আমি বুঝতে পারছি, দেখ এটা কিন্তু আমি নিজেই ফিল করতে পারছি, তোরাও হয়তো ফিল করতে পারছিস, যে স্পিডের সাথে যেহেতু টেম্পারেচার এবং স্পিডের সাথে মাস দুজনেই রিলেটেড, তাহলে আমি যদি টেম্পারেচার চেঞ্জ করি, তাহলে স্পিড চেঞ্জ হবে।
আর স্পিডের সাথে আরেকজন রিলেটেড, দ্যাট ইজ দ্য ফ্র্যাকশন অফ মলিকিউল। তাহলে ফ্র্যাকশন অফ মলিকিউলটাও তো চেঞ্জ হবে, একই না? এটা কি বুঝতে পারছিস না পারছিস না? আরেকবার বলবো? আরেকবার একটু বল। নিশ্চয়ই, আমি তো বুঝতে পারি, আরে সেটা বল। আমি বললাম যে আমরা এতক্ষণ কি দেখলাম, এই যে এই ওপরে যে গ্রাফটা ছিল, এই যে কোথায় গেল, এরকম যে গ্রাফটা ছিল, এটা তো স্পিড ভার্সেস ফ্র্যাকশন, স্পিড ভার্সেস ফ্র্যাকশন অফ মলিকুলের মাঝখানে ছিল। আমি দেখতে পাচ্ছিলাম স্পিড চেঞ্জ হচ্ছে, ফ্র্যাকশন অফ মলিকুল চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো কথা। এবার আমরা জানি স্পিড কতভাবে চেঞ্জ করা যায়। স্পিড টেম্পারেচার দিয়ে চেঞ্জ করা যায় আর মাস দিয়ে চেঞ্জ করা যায়। তাহলে আমি যদি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে স্পিড চেঞ্জ হবে, স্পিড চেঞ্জ হলে ফ্র্যাকশন অফ মলিকুল চেঞ্জ হবে। আবার মাস যদি চেঞ্জ করি তখনও স্পিড চেঞ্জ হবে, স্পিড চেঞ্জ হলে ফ্র্যাকশন অফ মলিকুল চেঞ্জ হবে। হবে কি হবে না? হ্যাঁ হবে। তাহলে এটা কিভাবে হবে, এর ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি হতে পারে? ঠিক আছে, এর ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি হতে পারে, কিরকম ভাবে হবে, সেইটা দেখার বিষয়। আচ্ছা, এই হচ্ছে আমার একটা গ্রাফ। আমি কি করেছি, আমি তিনটে টেম্পারেচার করেছি। একটু ভালো করে বুঝবি, বোঝার চেষ্টা করবি। আমি তিনটে টেম্পারেচার করেছি, আমি সেম গ্যাস মলিকুল, আমি একবার এরকম একটা কৌটো নিয়ে নিয়েছি একবার। এই কৌটোটার মধ্যে আমি ধরে নে যা মলিকুল, ধর 100টা মলিকুল দেওয়া নিয়ে নিয়েছি, 1000টা মলিকুল, ধর 1000টা মলিকুল নিয়ে নিয়েছি। নিয়ে একবার এইটাতে T1 টেম্পারেচার দিয়েছি, একবার T2 টেম্পারেচার দিয়েছি, একবার T3 টেম্পারেচার দিয়েছি। এবং টি সব থেকে বেশি হচ্ছে T3, তারপরে T2, তারপরে T1। T1 সব থেকে ছোট, ধরে নে 25 ডিগ্রি রুম টেম্পারেচার, তারপরে 50-এ দিয়ে দেখেছি, আর T3 ধর 100-তে দিয়ে দেখেছি। ঠিক আছে? হুম, মানে ডাবল করেছি, প্রতিবার ডাবল করেছি। এরকম কন্ডিশনে আমি কি করেছি, চেক করেছি, দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছি, ভালো করে গ্রাফটা বুঝবো। দেখ, এ হচ্ছে T1, এটা T2, এটা T3। আমি জানি স্পষ্ট নয় এটা, আমি বলে দিচ্ছি, দিস ইজ T1, এটা T2, এটা T3। হ্যাঁ, আরে দূর বাবা, এটা কি হয়? হ্যাঁ, তাহলে T3 সব থেকে বড়, টি থ্রি সব থেকে বড়, তারপরে T2, তারপরে T1। এটা টেম্পারেচারের অর্ডারটাও তোকে আমি বলে দিলাম। এবার দেখা যাচ্ছে যখন আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়েছি, আমি কিন্তু পুরো এক্সপেরিমেন্ট থেকে বলছি, যখন আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়েছি, মানে আরো হায়েস্ট টেম্পারেচার, তখন দেখতে পাচ্ছি ফ্র্যাকশন অফ মলিকিউল একদমই কম। ঠিক আছে, কিন্তু স্পিড অনেক বেশি হাই। ম্যাক্সিমাম প্রবাবিলিটি ভেলোসিটি, ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি অনেকটা হাই, কিন্তু তখন ফ্র্যাকশন অফ মলিকিউল কম। তার মানে স্পিড বাড়ার সাথে সাথে ফ্র্যাকশন অফ মলিকিউল দেখ কমে যাচ্ছে। দেখতে পাচ্ছিস, স্পিড বাড়ার সাথে সাথে ফ্র্যাকশন অফ মলিকিউলটা যে কমছে। হ্যাঁ, হ্যাঁ এটা কি ক্লিয়ার হয়েছে না হয়নি? আমি তিনটে কালার এটা দিয়ে দিই। ক্লিয়ার। স্পিড বাড়ছে, বুঝলি? দাদা 10 টাকা দিতে হবে তোকে। আচ্ছা, দাঁড়াও, দেখি তো দাঁড়া। তাহলে দেখ T1, আমি গ্রিন কালার দিয়ে পরেরটা দেখাচ্ছি। একটু যখন টেম্পারেচার কম, তখন তো স্পিডটা কম, ফ্র্যাকশনটা বেশি। ঠিক আছে,
আর যখন একদমই স্পিড কম, ধর এটাকে আমি এরকম ভায়োলেট দিয়ে রাখছি, একদমই স্পিড কম, তখন দেখ কোথায় রয়েছে ওর ফ্র্যাকশন, দেখ কোথায় বেশি। তাহলে স্পিডের সাথে ফ্র্যাকশন ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে যদি আমি টেম্পারেচারের সাথে স্পিড ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার দেখ, যখন টেম্পারেচার হাই, স্পিড সব থেকে হাই। বলতে পারছি না? হ্যাঁ, বুঝেছি। সায়নী, বুঝলাম। তাহলে বুঝতে পারলি আমি টেম্পারেচার যেই বাড়ালাম, স্পিড বেড়ে গেল, কিন্তু ফ্র্যাকশন অফ মলিকুল কমে গেল। ক্লিয়ার? যেহেতু টেম্পারেচার বাড়লে স্পিড বাড়ছে, আর স্পিড বাড়লে ফ্র্যাকশন অফ মলিকিউল কমছে, এই কারণে কি টেম্পারেচার বাড়লেও ফ্র্যাকশন অফ মলিকিউল কমছে? একদম তাই, একদমই তাই, একদম তাই। তাহলে তোরা আমায় মাসের সাথে বলতে পারবি কি হবে? মাসের মাস সাথে যদি গ্রাফটা। বাড়ে, যেহেতু ওটা ইনভার্সলি প্রপোর্শনাল হুম স্পিড, হুম। তাহলে মাস যদি বাড়ে তাহলে স্পিড আমি কমবে, আমি দেখি আর একটা গ্রাফ স্পিড আঁকি। কমলে ফ্র্যাকশন বাড়বে। হুম। আমি তাই মাস না? তিনটে, হ্যাঁ একদম ঠিক আছে। মাস আমি ধরলাম M1, M2, M3। আমি ধরলাম M1, M2, M3। ঠিক আছে? তাহলে মাসের গ্রাফটা ঠিক উল্টো টাইপের হবে না? যখন আমি M1 ধরবো, M1 এর সব থেকে ছোট, তাহলে ও স্পিড সব থেকে হাইয়েস্ট হবে। হ্যাঁ কি না? M1 এর মাস সব থেকে কম, এটা মাস। M1 এর মাস সব থেকে কম, তাহলে ওর স্পিড সব থেকে হাইয়েস্ট হবে। হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তাহলে ওর ফ্র্যাকশন কি হবে? স্পিড বেশি হলে ফ্র্যাকশন কম হবে। স্পিড বেশি হলে ফ্র্যাকশন কমে যাবে। স্পিড বেশি হলে ফ্র্যাকশনটা কমে যাবে। তার মানে আমার গ্রাফ এরকমই হবে, এই স্পিড আমার বেশি, ফ্র্যাকশন আমারও সব থেকে কম। তাহলে কিন্তু মাস আবারও সব থেকে কম, M1। তারপরটা হচ্ছে M2, একটু বাড়লো। আচ্ছা, এবার এই কালারটা কেন নিলাম? হ্যাঁ, M2 ধর এরকম আসলো। তাহলে এগুলো কিন্তু আমরা সব মোস্ট প্রবাবল স্পিডের কথা বলছি। ঠিক আছে, মোস্ট প্রবাবল স্পিড। এটা হয়ে গেল M2। আর একটা হবে হচ্ছে স্পিডটা সব থেকে স্পিড সব থেকে কম হবে, বাট ফ্র্যাকশন সব থেকে বেশি হবে। আগেরটায় কি ছিল মনে আছে? এটা T1, T2, সরি, T1, T2, T3 এখানে ছিল। কি টেম্পারেচার কি ছিল? T1 সব থেকে কম, তারপরে T2, তারপরে T3। এবার বুঝতে পারছিস কিরকম ভাবে মাসের সাথে এটা ডিপেন্ড করছে? মাস আর স্পিডটা কিভাবে ভ্যারি করছে বুঝতে পারছিস? আমি এটা অন্য কালি দিয়ে লিখে দিচ্ছিলাম। বুঝলাম। এবার বল, কে বুঝতে পারলি আর কে বুঝতে পারলি না? বুঝতে পেরেছি। খুবই ইম্পর্টেন্ট এটা বোঝা। ঠিক আছে, এই হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন, খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখ, এখানে পুরো আমি ডিফাইন করেছি, অর্ডার অফ স্পিড, অর্ডার অফ টেম্পারেচার। এই যে এখানে, এখানে, আচ্ছা এখানে আমরা কি করেছি, ABCD দিয়ে ডিনোট করে দিয়েছি। আমি এটা কাজ করছি, এখানেও করে দিচ্ছি। এটাকে আমি ধর অন্য কালার
এটা ধর এ বি সি দিয়ে জোর করছে, তাহলে যদি অর্ডার অফ মাস হয়, মাসের যদি অর্ডার হয়, তাহলে আমি কি করব, আমি জানি M1টা সব থেকে ছোট, তার মানে সি ছোট, তারপরে বি, তারপরে এ। যদি টেম্পারেচারের অর্ডার হয় উল্টো হবে, এ বি সি, তাই তো? কি রে? হ্যাঁ। হুম। তারপরে কার কার অর্ডার চেয়েছে আরো? অর্ডার অফ ফ্র্যাকশন, ফ্র্যাকশনের অর্ডার। ফ্র্যাকশনের অর্ডার বললে কি হবে, এ সব থেকে বেশি, তারপরে বি, তারপরে সি, এ বি সি। তারপরে কার ফ্র্যাকশন, তারপরে মাস, মাসের অর্ডার লিখে দিয়েছি। তারপরে হচ্ছে অর্ডার অফ হাইট, হাইট মানে এই যে এইটা, হাইট মানে এইটা। হাইটের অর্ডারও একই হবে ফ্র্যাকশনের সাথে, এই হাইটের অর্ডার তো একই হবে, এ বি সি একই হবে। আর অর্ডার অফ উইথ, আচ্ছা এই চওড়ারও একটা ব্যাপার আছে, এই চওড়াটা দেখ, এই সিটা সব থেকে বেশি চওড়া হবে, ঠিক আছে, আর এ সব থেকে বেশি পাতলা হবে। তাহলে উইথ যদি বলিস, তাহলে এ বি সি, সি সব থেকে বেশি হবে, এ সব থেকে কম হবে। ঠিক আছে, বল বলতে পারলাম না, পারলাম না? বুঝলাম। ঠিক আছে, এটা খুব বেসিক একটা জিনিস, ঠিক আছে, বাট খুব বোঝাটা ইম্পর্টেন্ট। বেসিক বেসিক যদিও এটা বলে লোকে, বাট আমার মনে হয় না এটা কোনো বাচ্চারই বেসিক লাগে বলে। ঠিক আছে, মানে আমরা কিছু সিএসআই নেটের কোশ্চেন চাইলে দেখতে পারি, সে দরকার নেই, এত কঠিন কোশ্চেন তোদের আসবে না, জাস্ট ওপর উপরে তোরা। হ্যাঁ, নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি পুরো সব কিছু এক জায়গাতে লিখে দিয়েছি, তিনটের ফর্মুলা, মোস্ট প্রবাবল, রুট মিন স্কোয়ার, অ্যাভারেজ স্পিড, মুখস্থ করে ফেলবি। এটা একদম লার্ন বাই হার্ট, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা তিনটেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলাস আর দিস। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, মুখস্থ করে ফেলবে, মুখস্থ করে ফেললেই দেখবে তোমাদের কোশ্চেনের, তোদের তো আধা কোশ্চেন সব ফর্মুলা বেস কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু এনার্জি টার্মিনোলজির ব্যাপারে লিখে দিয়েছি, ঠিক আছে, কিছু এনার্জির এসআই ইউনিটের ব্যাপারে লিখেছি, কারণ পরের দিন আমাদের লাগবে। হ্যাঁ, আমরা মোস্ট প্রবাবলি থেকে এবার আস্তে আস্তে এনার্জির দিকেও ঢুকবো। হুম, তো এখানে কিছু এনার্জির ব্যাপারে আমরা লিখেছি, সেগুলো তোরা দেখতে পারিস একবার। হ্যাঁ, কিছু এনার্জির কনভার্সন, মানে জাস্ট কি বলে, ইউনিট কনভার্সন, আর কিছু না। এত যদিও তোদের লাগে না, তোদের মেন জিনিস পড়িয়ে দিয়েছি, ঠিক আছে, মেন জিনিসটা হয়ে গেছে তোদের। এবার তোরা একটা কাজ করতে পারিস, তোদের পুরোনো কোশ্চেন যেটা সায়নী পাঠিয়েছে, ওখান থেকে একটুখানি খুঁজে খুঁজে বের কর, ঠিক আছে, ওখান থেকে একটু খুঁজে খুঁজে বের কর, কি কি হতে পারে, কি কি না হতে পারে। কোনো কোশ্চেন দেখ, যদি তোর অদ্ভুত লাগে, ঠিক আছে, মেন জিনিসটা তো বলে দিয়েছি, মেন জিনিস ইজ ডান, ঠিক আছে, মেন জিনিস ডান করে দেওয়া হয়েছে, বাকি এবার একটু তোরা দেখ, তারপর তো আমি আছি, করাবোই আরো। আচ্ছা, বাকি আবার আছে দেখি। মিন ফ্রি পাথ, আচ্ছা তোদেরকে যে ডেফিনেশন দিয়েছিলাম না, ওই ডেফিনেশন যদি পছন্দ না হয়, এখানেও ডেফিনেশন আছে, ঠিক আছে, এগুলো ফর্মুলা আমি বলবো পরের দিন, এগুলো ফর্মুলার ব্যাপারে আর কিছু বলার আছে, একটু বলতে তো আমাকে হয়নি। ইকুইপার্টিশন দুদিন, দুদিন কি একদিনে হয়ে যাবে না? ঠিক আছে, হুম, একদিন কি দুদিনের মধ্যে নামিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা কথা বলা হচ্ছে, আপনাদেরকে আমি একটা জিনিস করতে বলেছিলাম,